মনের মাঝে একরাশ হতাশার কষ্ট নিয়ে কোনো মতে ভার্সিটিতে এসেছে অরু। শীত নিবারক হিসেবে গায়ে জড়িয়ে রেখেছে কৃতিকের ব্র্যান্ডেড ব্ল্যাক কোট। গেট দিয়ে ক্যাম্পাসে ঢুকতে ঢুকতে অরু ভাবছে এভাবে ভেঙে পড়লে চলবে না। যত যাই হোক পড়াশোনাটা চালিয়ে যেতে হবে তাকে। তবে সে ভাবনারা বেশি দূর এগোতে পারল না। নিজেকে নিজেই মোটিভেশন দিতে দিতে কখন যে হাজারো অচেনা অপরিচিত মুখের ভিড়ে কাঙ্ক্ষিত পরিচিত শ্যাম পুরুষের মুখখানা চোখের সামনে চলে এলো সে কথা ঠাউর করতে পারল না অরু। ঠিক আগের মতোই ক্যাম্পাসের প্রশস্ত সিঁড়িতে আসন পেতে কানে হেডফোন লাগিয়ে বই পড়ছে সে। হঠাৎ করে কি জানি কি হয়ে গেল, সলাৎ সলাৎ ঢেউ তুলে জোয়ার আসার মতোই বানভাসী হলো মনের নদী। মুখ থেকে অজান্তেই বেরিয়ে এলো খুব পরিচিত সেই চেনা নাম। নিখিল ভাই। চারিদিকে কে আছে কে নেই কিছুই আর চোখে পড়ল না অরুর, বরং নিষ্পলক হয়ে দ্রুত পায়ে এগিয়ে যেতে চাইল সেই চেনা মুখের মানুষটির দিকে। তবে পুরোপুরি কাছে যাওয়া হলো না। তার আগেই নিখিলের কাছে পৌঁছে গেল ভিনদেশি দুজন সুন্দরী আগন্তুক রমণী। কয়েক মুহূর্তের মধ্যেই তাদের সাথে হাসি ঠাট্টায় মাতোয়ারা হয়ে উঠলেন নিখিল। তাই অরুর আর সেদিকে পা বাড়ানোর সাহস হলো না, বরং দূর থেকেই নিখিলের হাস্যোজ্জ্বল মুখের পানে চেয়ে শুধালো, আপনি ভালো আছেন নিখিল ভাই? অরুর থেকে কয়েক মিটার দূরত্বে দাঁড়িয়ে এই পুরো ব্যাপারটা দুহাত মুঠিবদ্ধ করে স্ক্যান করে নিল আরেকজন। তবে সেটা অন্য কেউ নয়, অরুতে ভীষণভাবে আসক্ত এক ছন্নছাড়া পুরুষ, মিস্টার জায়ান কৃতিক চৌধুরী। অরু বাসে আসলেও অরুর পরেই ভার্সিটিতে প্রবেশ করেছে কৃতিক। কারণ গাড়ি নিয়ে বাসের পেছন পেছনই এসেছে। তারপর ক্যাম্পাসে ঢুকতেই এই কাহিনী। তবে আশ্চর্যের বিষয় হলো এই মুহূর্তে কৃতিকের চোখে মুখে কোনো গম্ভীরতার লেশমাত্র নেই, বরং ঠোঁটের কোণে আটকে আছে একটা রহস্যজনক কপট বাঁকা হাসি। কপট হাসিটা ধরে রেখে কৃতিক অস্ফুটে বলে, আমার বোকা পাখি, সত্যিটা জানলে কতই না কষ্ট হবে তোর, বাট আই এম ওকে উইথ দ্যাট, কজ তুই শুধুই আমার। অরু আজকার মুখ দেখে ঘুম থেকে উঠেছিল কে জানে। প্রথম দিন ভার্সিটিতে আসার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে একটার পর একটা ঝামেলা লেগেই আছে পেছনে। প্রথমে কৃতিকের মতো বদমেজাজি লোকের সাথে বের হতে হলো, অতঃপর রাস্তায় বিশাল অঘটন। একটু আগে নিখিল ভাইয়ের সাথে দেখা হয়েও হলো না, আর এখন ক্লাস থেকেই বের করে দিল কৃতিক ওকে। এখন অবশ্য দোষটা কৃতিকের নয়, অরুরই বেশি ছিল। ক্লাসের মধ্যে বাইরে উকি ঝুঁকি দিয়ে নিখিল ভাইকে খুঁজতে গিয়েই বেজেছে বিপত্তি। ভরা ক্লাসে সবার সামনে কৃতিক এক রাম ধমক দিয়ে ক্লাস থেকে বের করে দিয়েছে অরুকে। কিন্তু অরু এটা ভেবে পায় না বাংলা ডিপার্টমেন্ট থেকে এসে ইকোনমিক্সকে নেয় কেনই বা কৃতিক বেছে বেছে এই বিদ ঘটে সাবজেক্টটি ভর্তি করালো ওকে। এটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ফরেনার স্টুডেন্টের অভাব নেই এখানে, সেই সাথে সাবজেক্টেরও। তাহলে ইকোনমিক্সই কেন? এখন তো 3 দিন অন্তর অন্তর মাইক্রোনমিক্স ক্লাসে কৃতিকের মুখোমুখি হতে হবে, সাথে হাজারটা ফ্রি অপমান তো আছেই। ক্লাসের বিপরীত করিডোরেই মাঝখানে উঁচু থেকে শুরু করে সবুজ ঘাস অবধি বিছানো সিঁড়িতে বসে বসে অরুর মনের সাথে মস্তিষ্ক যখন বিশাল দ্বন্দ্বে লিখত, ঠিক তখনই ল্যাপটপ ব্যাগ হাতে আগমন ঘটে নিখিলের। আরও রানা? পরিচিত কণ্ঠস্বর শুনে হক চকিয়ে পেছনে চাইল অরু। দেখল গালের মাঝে টোল পড়া হাসি মুখ নিয়ে দাঁড়িয়েছে নিখিল ভাই। এত দূর এসে বিদেশের মাটিতে নিখিল ভাইকে দেখতে পেয়ে অরুর ভীষণ আনন্দ হলো। বর্ষা থেকে উঠে দাঁড়িয়ে 2 কদম এগিয়ে গেল নিখিলের কাছে। তবে আগ বাড়িয়ে কথা বলতে পারল না, আগের মতো জড়তাটা রয়েই গিয়েছে। এবার নিখিলই প্রশ্ন করলো প্রথমে, আরোরা তুমি হঠাৎ এখানে? জানো ওই যে দেখছো 3 তলার ল্যাব, ওখান থেকে তোমাকে দেখে ছুটে এসেছি আমি। বারবার মনে হচ্ছিল আমি ঠিক দেখছি তো। মাত্রাতিরিক্ত খুশিতে অরুর কথা জড়িয়ে যাচ্ছে, তবুও খানিকটা কষ্ট করে মিনমিনিয়ে জবাব দিল, জি, আমি এখানে ইকোনমিক্স ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ার। সঙ্গে সঙ্গে আবারও প্রশ্ন করে নিখিল, আচ্ছা আরোরা, তিথি কেমন আছে?
ওর ফোন কেন বন্ধ বলতে পারবে? তিথিকে নিয়ে নিখিলের এত বেশি কৌতূহল আর উদ্বেগ দেখে ফাটা বেলুনের মতোই চুপসে গেল অরুর হাস্যোজ্জ্বল মুখটা। অন্যদিকে ক্লাসের বিশাল ঠাই লাগানো জানালার ফাঁক দিয়ে এক পলক ওদের দিকে চাইলো কৃতিক। অতঃপর অর্ণবকে কল করে নরম সুরে, একদম সফট টোন যাকে বলে, সেভাবেই বলল, আমাদের ভার্সিটির সিসিটিভি কন্ট্রোল সিস্টেমটা হ্যাক করতে হবে দোস্ত। বেশি না, অনলি ফর 5 মিনিটস। তিথি সম্বন্ধে কথা বলতে মোটেই আগ্রহী নয় অরু। কেন যেন ভেতর থেকে আসছে না কোনো কথা। কি বলবে তাহলে ও? কিন্তু নিখিল দ্বিতীয়বার আবারও একই প্রশ্ন করলো ওকে। কি হলো আরোরা, জানো তিথির সম্বন্ধে কিছু? অরুর মন বলছে, আমি এতদূর কিভাবে আসলাম, কেন আসলাম, সেসব কথা আপনার একটা বারও জানতে ইচ্ছে হলো না নিখিল ভাই? তাছাড়া আপনি হঠাৎ তিথিকে নিয়ে কেন এত আগ্রহী? হ্যালো আরোরা, কি ভাবছো এত? নিখিল হাত নাড়িয়ে ইশারা করতেই সম্বিত ফিরে পেল অরু। এদিক ওদিক মাথা নাড়িয়ে কিছু একটা বলতে যাবে তার আগেই ফোন চলে আসে নিখিলের। ওপাশ থেকে কি বলল কে জানে। নিখিল আর এক মুহূর্তের জন্য দাঁড়ালো না ওখানে, বরং দ্রুত পায়ে ছুটতে লাগলো 3 তলার ল্যাব রুমের উদ্দেশ্যে। অযাচিত অরু পেছন থেকেই প্রশ্ন ছুড়ল, কি হয়েছে নিখিল ভাই? এনিথিং রং? নিখিল যেতে যেতে জবাব দিল, সাউহাম কেমিক্যাল পড়ে গিয়ে আমার সব রিসার্চ রিপোর্টগুলো পুড়ে গিয়েছে। এমন দুর্ঘটনার কথা শুনে অজান্তেই মুখে হাত চলে গেল অরুর। বিড়বিড়িয়ে নিজেকে নিজে প্রশ্ন ছুড়ল, আজ হচ্ছেটা কি এসব? ক্লাস শেষে অরুকে এভাবে হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ওর কাছে এগিয়ে আসে উজ্জ্বল শ্যামবর্ণের মোটা ফ্রেমের চশমা পরিহিত একটি মেয়ে। তার উপস্থিতি টের পেয়ে অরু পেছনে চাইলে মেয়েটা হাত বাড়িয়ে বলে, Hello, I'm Sharini Mukherjee. I am from India. দূরদেশে হাজারো সাদা চামড়াওয়ালা বিদেশি মানুষের ভিড়ে প্রতিবেশী দেশের কাউকে দেখতে পাওয়াটা পাশের বাড়ির প্রতিবেশীর মুখ দেখতে পাওয়ার মতোই অনেকটা। অরুরও সেরকমই ঠেকলো। ও জলদি সায়নীর হাতে হাত মিলিয়ে বলল, আমি অরোরা শেখ, আই মিন অরু। Oru, how sweet. তারপর আঙুল দিয়ে ইশারা করে সায়নী বলে, চলো ক্যান্টিনে যাই, তোমাকে ভার্সিটির ক্যান্টিনের সবচেয়ে বেস্ট খাবারটা টেস্ট করাবো আজ। লেটস গো। অরু সম্মোহনী হাসি দিয়ে বলল, আচ্ছা চলো। নরম ঘাসের আস্তরণ মারিয়ে পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে ওরা দুজন। যেতে যেতে সায়নী শুধায়, আচ্ছা, আজ জেকে স্যার তোমাকে ওভাবে বকলো কেন বলো তো? উনি সাধারণত কারোর সাথে আনপ্রফেশনাল আচরণ করে না, অ্যাটলিস্ট আমি তো দেখিনি। অরু ঠোঁট উল্টে বলল, কি জানি, তবে মনে মনে বলল, তোমার জেকে স্যারের বকুনি খেয়ে আমার অভ্যাস আছে। সায়নী প্রত্যুত্তরে উৎকণ্ঠা নিয়ে বলল, জানো, জেকে স্যার ইজ এ ভেরি গুড রাইটার। বাইক রাইডার জেকে স্যারকে ঠিক ততটাই ডেসপারেট অ্যান্ড ড্যাসিং মনে হয়, যেন আস্ত একটা চকলেট বয়। অরু জানতো যে কৃতিক একজন রাইডার, তবে সেটা মনিটরের ভিডিও গেমে। সেটা বাস্তবেও যে কৃতিক বাইক রাইডার করে সেটা ওর অজানাই ছিল। তাই চকিতে বলে, কি বলছো তুমি? আমি তো জানতাম না। সায়নী হাত দিয়ে মাছি তাড়ানোর মতো করে বলল, আরে তুমি কি করে জানবে? নতুন এসেছো না? দাঁড়াও, আমার কাছে টিকিট আছে। এই বলে ব্যাগ থেকে 2টা টিকিট বের করে একটা অরুর হাতে ধরিয়ে দিয়ে সায়নী বলল, আগামীকাল ভার্সিটির 100 ইয়ার সেরিমনি, তাই কোনো ক্লাস নেই, সারাদিন কোনো না কোনো প্রোগ্রাম হবে। তারপরের দিনে জেকে স্যারের রাইডিং ম্যাচ। টিকিটটা রাখো, আমি তোমাকে সাথে করে নিয়ে যাব, কেমন? অরু হ্যাঁ না কিছুই বলল না। সায়নী বলার অপেক্ষাও করলো না। অনেকটা অধিকার খাটিয়েই ওর ব্যাগে টিকিটটা ঢুকিয়ে দিল। এদেশে সন্ধ্যা হওয়ার জন্য খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না। বিকেল 4টার পরে এমনিতেই সূর্যের হদিশ পাওয়া বাহুল্য। আধারের কালচে আস্তরণে গোধূলির মরা রোদটুকু ঢেকে গিয়েছে বহু আগেই। আবসা আধারের মাঝেই ভার্সিটির গেট দিয়ে ধীর গতিতে বের হয়েছে অরু। ওদিকে গেটের বাইরে গাড়িতে হেলান দিয়ে শটান দাঁড়িয়ে আছে কৃতিক। আপাতত ঘড়ির দিকে তাকিয়ে অরুর গতিবেগ গণনা করাটাই ওর মোক্ষম কাজ মনে হচ্ছে।
অরু যখন একদম সামনে এসে দাঁড়ায় ঠিক তখনই ঘড়ি থেকে চোখ সরিয়ে কৃতিক বলল। ওয়াই সো লেট? অরু জবাব দেয় না, উল্টে অবিশ্বাসের নজরে কৃতিকের মুখশ্রী পরখ করে মনে মনে বলে, এই গোমরামুখ লোকটা এত মেয়েদের ক্রাশ, সব মেয়েরা রাইডার রাইডার বলে নাচে, কি এমন রাইড করেন উনি? অরুর এমন খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করা দেখে কৃতিক ভুরু কুঁচকে বলল। ওয়াই? অরু লাফিয়ে উঠে দূরত্ব বাড়ালো। কি হলো, দূর সরে গেলি কেন? কাছে আয়। কাছে কেন আসবো? কৃতিকের নির্লিপ্ত জবাব। আমি আসতে বলেছি তাই আসবি, আয় বলছে। প্রতি উত্তরে অরু কিছু বলবে তখনই গেটের কাছে আগমন ঘটে দ্য ক্রাশ বয় নিখিলের। হাতে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে সে। অরুকে দেখা মাত্রই নিখিল আন্তরিক হেসে বলল, আরে আরোরা, বাসায় যাবে নাকি? চলো, তোমায় এগিয়ে দিচ্ছি আমি। অরু তো খুশিতে বাকরুদ্ধ, এ যেন মেঘনা চাইতে জল। ও কৃতিকের মুখের দিকে তাকিয়ে মুখ কাচুমাচু করে বলল, ইয়ে ভাইয়া, আসলে কি? তীরের ছিলার মতো একটা ভুরু উঁচিয়ে শব্দটা উচ্চারণ করে কৃতিক। অরু বলতে ভয় পাচ্ছে কৃতিককে, তবে এই মুহূর্তে নিখিলের সাথে বাড়ি যাওয়ার মতো এত বড় সুযোগটাও হাতছাড়া করতে চাইছে না মোটেই। তাই বুকের মাঝে অনেকটা সাহস জুগিয়ে বলল, আমি নিখিল ভাইয়ের সাথে যেতে চাই। ইয়া, শিওর। একেবারে এক বলে ছক্কা হাঁকানোর মতোই ভেতরটা ইয়াহু বলে চেঁচিয়ে উঠল অরুর। খুশিতে এখানেই লাফাতে ইচ্ছে হচ্ছিল ওর, কিন্তু সেটা বড্ড বেমানান দেখায়। তাই চুপচাপ গিয়ে সাইকেলের পেছনে উঠে পড়ল। কৃতিক সেদিকে অনুভূতি শূন্য দৃষ্টি নিক্ষেপ করে দাঁড়িয়ে আছে। হাত দিয়ে এমনভাবে নিজের লং হেয়ারগুলোকে ব্যাক ব্রাশ করছে যেন কিছুই হয়নি। এভরিথিং ইজ অল রাইট। সাইকেল চলতে শুরু করলেই কৃতিক মাটির দিকে তাকিয়ে গুনতে শুরু করলো। 5, 4, 3, 2, 1 and 0। সঙ্গে সঙ্গে রাস্তার মাঝখানে ঝনঝন করে কিছু একটা পড়ার শব্দ হলো। তৎক্ষণাৎ ওর ঠোঁটে খেলে গেল অদ্ভুত সেই ক্রূর হাসি। হুট করেই সাইকেলের টায়ার কি করে পাঞ্চার হয়ে গেল বুঝে উঠতে পারল না নিখিল। অবশ্য এই মুহূর্তে সে বোঝার মতো অবস্থাতেও নেই। হাত পা ছিলে ছুলে যা তো অবস্থা হয়ে গিয়েছে। অরু নিজেও অনেকটা ব্যথা পেয়েছে। কৃতিক দ্রুত এগিয়ে এসে ব্যস্ত ভঙ্গিতে শুধালো, আর ইউ অল রাইট মিস্টার নিখিল? প্রতি উত্তরে নিখিল আদৌ জবাব দিল কি দেয়নি। তার জন্য এক মুহূর্ত অপেক্ষা না করে কৃতিক দ্রুত অরুকে কোলে তুলে নিয়ে যেতে যেতে বলে, ওকে, বাই দেন। অরুকে কোলে তুলতেই অরু অবাক হয়ে জোরে জোরে বলল, আরে আরে, নিখিল ভাই পড়ে আছে আর আপনি আমাকে নিয়ে চলে যাচ্ছেন? কৃতিক হাঁটতে হাঁটতে জবাব দেয়, হ্যাঁ, কারণ আমি তো নিখিল ভাইয়ের প্রতি একটু ইন্টারেস্টেড না। আমি যার প্রতি ইন্টারেস্টেড তাকে সাথে করে নিয়ে যাচ্ছে। কি বলছেন? কার প্রতি আগ্রহী? কৃতিক দু হাতে আগলে রাখা অরুর দিকে তাকিয়ে কটমটিয়ে বলল, বিলিভ মি ওরু, তুই আর একটা বাড়তি কথা বললে আমি তোকে এখানে ফেলে চলে যাব। আর তুই ভালো করে জানিস আমি যেটা বলি সেটাই করে ছাড়ি, কারণ তোর পেছনে ওয়েস্ট করার মতো বেহুদা টাইম আমার নেই। সো মুখে ফুল স্টপ টান। কৃতিকের কথায় পাশে অরুও আর কথা বাড়ানোর সাহস পায় না। মুখে দাড়ি, কমা, ফুল স্টপ সব কিছু টেনে দিয়ে মাথা এলিয়ে পড়ে থাকে কৃতিকের প্রশস্ত বাহুডোরে। ফকফকে পরিষ্কার আকাশ আর রৌদ্রোজ্জ্বল দিনের আগমনী বার্তা নিয়ে সূচনা হয়েছে আরও একটি সুন্দর সকালের। আজকের আবহাওয়াটা প্রাণ জোড়ানোর মতোই সুন্দর। চারিদিকে তাকালেই কেমন মন ভালো হয়ে যায়। কুসুম গরম সূর্য কিরণ আর ভোরের বাতাস গায়ে মাখাতে আজ বহুদিন বাদে ফ্রন্ট ইয়ার্ডের বেঞ্চিতে এসে বসেছে কৃতিক। দুহাতে মুঠি বদ্ধ হয়ে আছে, কফির কাপ আর আইপ্যাড। তবে আপাতত আইপ্যাডের চোখ নেই ওর, বরং দু চোখ নিষ্পলক বিচরণ করছে চারিদিকের সবুজে ঘেরা অরণ্যে। কোনোদিন দেশে ফিরবে না বলে বছর তিনেক আগেই ছোট মোটা এই অত্যাধুনিক ডুপ্লেক্স বাড়িটা কিনেছিল কৃতিক। তখন কি আর জানতো যে 3 বছরের মাথায় এসে ওর অষ্টাদশী পিচ্চি এলোকেশি এই বাড়িতেই প্রথম পা রাখবে, দিন রাত যাপন করবে। জানলে হয়তো বাড়িটাকে মন মতো ঢেলে সাজাতে পারতো।
অরুর তো আবার হ্যালো কিটি খুব পছন্দ। বাড়িটা হ্যালো কিটি থিমে তৈরি করলে কেমন হতো? কথাটি ভাবতেই এক মন হেসে ওঠে কৃতিক। ঠিক তখনই ওর আজগুবি ভাবনার সুতো ছিঁড়ে যায় সামনের ফ্রেন্ডস গেট থেকে আসা কলিং বেলের টিং টং আওয়াজে। কে এসেছে দেখার জন্য কৃতিক উকি দিতে যাবে তার আগে মেইন ডোর খুলে বেরিয়ে আসে অরু। তারপর ফ্রন্ট ইয়ার্ড পেরিয়ে সোজা এগিয়ে যায় গেটের কাছে। অরুর পরনে ছিল হোয়াইট পিঙ্ক কম্বিনেশনে সিল্কের পাজামা। রেশমের মতো হাঁটু অবধি লম্বা চুলগুলো ছিল পুরোপুরি বাঁধনহারা। অরুর পরনে নিজের কিনে দেওয়া পাজামা সেট দেখে কৃতিকের বেশ ভালো লাগলো। এই প্রথম কৃতিক কারোর জন্য কিছু নিজের হাতে কিনেছে। অরু আজ আবার সেটা পড়েছেও। ভালো লাগারই কথা। এই তো কালকেরই ঘটনা। সন্ধ্যাবেলা ভার্সিটি থেকে ফিরে একাই খুঁড়িয়ে খুঁড়িয়ে গাড়ি থেকে নেমেছিল অরু। তবে গাড়ি থেকে নামতেই খুব বড়সড় একটা ঝটকা খেয়ে অগত্যাই বিস্ময়ে আপনা আপনি দুঠোঁট আলাদা হয়ে গিয়েছিল ওর। এই বাড়ির গ্যারেজে এখনো আসা হয়ে ওঠেনি অরুর, আজকে প্রথম ছিল। তাই কৃতিকের যে এত এত রাইডিং বাইকের কালেকশন আছে সেটাও ওর অজানাই ছিল। পুরো গ্যারেজে 4 চাকা বলতে একটা মার্সিডিজ রয়েছে কেবল, বাকি সব নামি দামি ব্র্যান্ডেড বাইক কালেকশন। অরু মনে মনে ভাবলো এটাকে কোনো বাইকের শোরুম বললে মন্দ হবে না বইকি। চারিদিকে চোখ বুলিয়ে অরু যখন অবিশ্বাসের নজরে কৃতিকের পানে চাইল, কৃতিকের মুখভঙ্গি তখন খুবই স্বাভাবিক। ও নিজ হাতের আঙুলে চাবির রিংটা ঘোরাতে ঘোরাতে গ্যারেজ থেকে বেরিয়ে যেতে যেতে বলল, গাড়িতে একটা প্যাকেট আছে, নিয়ে যাস। অরু ভ্রুকুটি করে শুধায়, কার প্যাকেট? আমার? কৃতিক না ঘুরেই জবাব দিল, তো কার? কিন্তু আমার জন্য হঠাৎ? কৃতিক হাঁটার গতি থামিয়ে প্রথমে নাক টেনে বুক ভরে বাতাস নেয়, অতঃপর বলে, তুই ঘুমোলে যে অর্ধনগ্ন হয়ে থাকিস সেটা আদৌ জানিস? কি? লজ্জার বিরক্তির চরম সীমানায় গিয়ে শব্দটা উচ্চারণ করল অরু। কৃতিক আবারও স্বস্থানে দাঁড়িয়ে থেকে বেশ সাবলীল ভঙ্গিতে বলল, আমি তো জানি, আর তাছাড়া আমার আমানতের খেয়ানত করার কোনো অধিকার তোর নেই, তাই ঢেকে রাখার ব্যবস্থা করেছি মাত্র। সময় হলে নিজের জিনিস নিজে ঠিক বুঝে নেব, তখন তোকে চালাতে আসবো না, নিজের হাত দিয়ে ঢাকবো সবটা। আর দরকার পড়লে বাক্যটা কেন যেন শেষ করলো না কৃতিক, বরং তাড়াহুড়ো করে অরুর সামনে থেকে চলে গেল। আমানত, খেয়ানত কিংবা কৃতিকের ঘোরানো পেঁচানো কথা কোনোটাই তখন আর মাথায় ঢোকেনি অরুর। ও তো স্রেফ উপহারটুকু গ্রহণ করেছে। একটা দুটো নয়, পুরো 10 কালারের 10টা পাজামা সেট ছিল প্যাকেটে। দেখেই বোঝা যাচ্ছিল পাজামাগুলো খুব দামি। গায়ে চড়ালেই কেমন চোখ ভার হয়ে ঘুম চলে আসে। কালকের কথা আজও মনে করে মুখের কোণে আঙুল ঠেকিয়ে ঠোঁট কামড়ে এক মনে হাসছে কৃতিক। আশ্চর্য, মনে মনে ভাবছে, সত্যিই যদি দিশারা হয়ে কাল কিছু করে বসতাম, অধিকার কাটাতে গিয়ে দূরত্বের প্রাচীর ভেঙে ফেলতাম, তাহলে কি খুব বেশি বাড়াবাড়ি হয়ে যেত? ওদিকে অরু নিজের কোলের মধ্যে ছোট্ট বিড়াল ছানার ডোরাকে নিয়ে এগিয়ে গিয়ে গেট খুলতেই চোখের সামনে ভেসে উঠল চেনা পরিচিত সেই সুদর্শন মুখখানা। তবে এই মুখটা অরুর থেকে বেশি অনুর পরিচিত। অরু এক পলকের উপর থেকে নিচ পরখ করে নিল তার। একগুচ্ছ শুভ্র রঙা টিউলিপ হাতে নিয়ে ফর্মাল গেট আপে দাঁড়িয়েছে প্রত্যয়। চোখে অপরিবর্তিত চিকন ফ্রেমের চশমা। দেখে তো মনে হয় পাওয়ার আছে। প্রায় কয়েক মিনিট বিনা বাক্যে অতিবাহিত হয়ে যায়, তবুও অরুর ধ্যান ভাঙল না। তাই অরুর দিবাস্বপ্নকে বাস্তবে ফিরিয়ে আনতে হাত নাড়িয়ে ডেকে উঠল প্রত্যয়। হ্যালো। তৎক্ষণাৎ ধ্যান ভেঙে গেল অরুর। সচকিত হয়ে বলল, হ্যাঁ, আপার কাছে এসেছেন তাই না? আপা বাসাতেই আছে, আসুন আসুন। প্রত্যয় গেট দিয়ে ভেতরে যেতে যেতে বলল, অ্যাকচুয়ালি আমি অনুর কাছে নয়, কৃতিক ভাইয়ের কাছে এসেছি। কিছু ফাইলে আর্জেন্ট সিগনেচার লাগতো। ওই তো ভাই। হাত কয়েক দূরে কালো রঙা বেঞ্চিটাকে আঙুল উঁচিয়ে দেখালো প্রত্যয়। তারপর অরুকে রেখেই এগিয়ে গেল সেদিকে। অন্যদিকে অরু দৌড়ে গিয়ে অনুকে বাইরে নিয়ে এলো। অরুর টানাটানিতে অনেকটা হন্তদন্ত হয়েই বেরিয়ে এলো অনু। একটা লং কুর্তি আর লেগিংস পরিহিত অনু তাকিয়ে আছে প্রত্যয়ের পানে। ওদিকে কাজের ফাঁকে প্রত্যয়েরও চোখ সরেনি ঘুমো ঘুমো অনুর মায়াবী মুখশ্রী থেকে।
অরু টানাটানি করছে দেখে অনু বিরক্ত হয়ে বলল, উফ, ছাড় না ওরু। কৃতিক ভাইয়া বসে আছে, তার সামনে তুই যদি এমন বাচ্চামো করিস, কি বলবে বলতো? আরে কিচ্ছুই বলবে না, হাই তো তুই। অরুর এক হাতে তখনও ঘাপটি মেরে বসে আছে বিড়ালের বাচ্চা ডোরা। অনুর সামনে এগোতে এগোতে ভাবছে সেদিন রাতের কথা। সেদিন বৃষ্টির অজুহাতটা তো নিছকই বাহানা ছিল, কারণ সেদিন হসপিটাল থেকে বের হতেই দেখা মেলে ছাতা হাতে দাঁড়িয়ে থাকা প্রত্যয়কে দেখে অবাকের চরম সীমানায় গিয়ে অনু তখন শুধালো। আপনি এখানে? প্রত্যয় মৃদু হেসে জবাব দিয়েছিল, আপনার জন্য দাঁড়িয়ে আছি। আর তারপর বৃষ্টি ভেজা মনোমুগ্ধকর একটা সিম্পল কফি ডেট। একজন আরেকজনের পরিচয় তো দূরে থাক, নামটুকু পর্যন্ত জানতো না, তবুও মন গহীনে কোথাও ঘন্টি বেজেছিল দুজনারই। অনুর মনে হয়েছিল যে মানুষটা এতবার করে সাহায্য করেছে, তার সাথে এক কাপ কফি তো পান করাই যায়, পরিচয় দিয়ে কি আসা যায়। তবে আজ এই মুহূর্তে প্রত্যয়ের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে সে পরিচয় দিতেই একেবারে আটঘাট বেঁধে সকাল সকাল বাড়ি বয়ে এসেছে। বাড়ির ফ্রন্ট ইয়ার্ডটা নরম সবুজ ঘাস আর বিভিন্ন সৌন্দর্যবর্ধক গাছগাছালি দিয়ে ভরা। সেই গাছেরই ফাঁক ফোকর গলিয়ে আলো ছড়াচ্ছে একটু একটু সূর্যকিরণ, আর সেই আলো ছায়ার মাঝেই মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে প্রত্যয় ও অনু। অনুর পেছনে অরু আর ডোরা। অন্যদিকে ওদের থেকে খানিকটা দূরে এখনো আইপ্যাডে খুব মনোযোগ দিয়ে কিছু একটা করছে কৃতিক। প্রত্যয় নিজের হাতে থাকা টিউলিপ গুচ্ছ এগিয়ে দিয়ে বলল, শুভ সকাল মিস অনন্যা শেখ, আমি প্রত্যয় এহসান, সিএফও অফ জেকে গ্রুপ। অরু হকচকিয়ে অনুর দিকে এগিয়ে এসে মিনমিনিয়ে বলল, আপা, উনি প্রত্যয় এহসান, উনি মনে হয় আমাদের জন্য ভিসা টিকেটের সব ব্যবস্থা করেছেন। প্রত্যয় চোখ সরিয়ে অরুর দিকে তাকিয়ে বলল। হ্যাঁ, ঠিক বলেছো তুমি। অনু কথা ঘুরিয়ে বলল, তাহলে আপনি আমাকে চিনতেন, তাই তো? প্রত্যয় মৃদু হেসে জানায়, কিছুটা। অনু সহসা হেসে টিউলিপ ফুলগুলোকে গ্রহণ করে বলে, ধন্যবাদ। ওয়েলকাম। প্রত্যয়ের ঘোর লাগানো চোখ দুটো ছিল তখনও অনুর নিষ্প্রভ চোখে নিবদ্ধ। ওদিকে কৃতিকের চোখ দুটো অরুর চোখে একই ঘোর, একই কামুকতা। কৃতিকের চোখে খানিকটা বেশিই হবে। কৃতিকের সেই ঘোর লাগা চোখে চোখ পড়তেই কেঁপে উঠল অরু। হুট করেই কেন যেন শরীরের প্রত্যেকটা লোমকূপ দাঁড়িয়ে গেল। সেই সাথে তলপেটের মধ্যে অনুভব হলো অজানা এক গুড়গুড়ানি। এটা মোটেই খিদের পূর্বাভাস নয়। তাহলে এটা কেমন অনুভূতি? আগে তো কখনো হয়নি এমন। সামান্য চাহনিতেও কারো এত জোর থাকে? চোখের চাহনি দিয়ে পুরো ঝড় বইয়ে তুলকালাম বাঁধিয়ে দিল শরীরের রন্ধ্রে রন্ধ্রে। তবুও সবটা গতানুগতিক উপেক্ষা করে গেল অরু। পেছন থেকে অনুদের চোখে চোখে কথা আদান প্রদানের মাঝে বাম হাতে ঢুকিয়ে দিয়ে অরু বলে উঠল, এই আপা, অনেক তো হয়েছে তোদের আলাপ পরিচয়, এখন চল, খিদে পেয়েছে, আমাকে আবার খেয়ে ভার্সিটিতে যেতে হবে। তাছাড়া তুই তো হসপিটালে মায়ের কাছে যাবি। অরুর কথায় সম্বিত ফিরে পেল অনু। সেই সাথে অজানা একরাশ লজ্জারা প্রজাপতির ন্যায় ঘিরে ধরল ওকে। ও তাড়াহুড়ো করে ভেতরে যেতে যেতে বলল, খাবার দিচ্ছি, দ্রুত আয়। পরিবেশটা থমথমে আর অস্বাভাবিক। প্রত্যয়ের নিজেরও কেমন লজ্জা লজ্জা পাচ্ছে। তাই পরিস্থিতি স্বাভাবিক করতে প্রত্যয় অরুর কোলে ঝিমোতে থাকা ডোরাকে দেখিয়ে বলল, বিড়াল কোথায় পেলে? না মানে আগে তো ছিল না। অরু ডোরার মাথায় আদুরে হাত বুলিয়ে বলে, কাল রাতে ব্যাকইয়ার্ডে কুড়িয়ে পেয়েছি, ঠান্ডায় কাঁপছিলাম, তারপর ঘরে নিয়ে এসেছি। আর তারপর? প্রত্যয় জিজ্ঞাসু হয়ে শুধালো। তারপর? অরু কৃতিকের দিকে দাঁত কটমটিয়ে তাকিয়ে বলল, কিছু না। বাই দ্য ওয়ে, নাইস ক্যাট। অরু প্রত্যয়ের কথায় বাদ সেধে বলে, ও ক্যাট না, ও আমার বাচ্চা ডোরা। মাথা খারাপ? আমি কেন বিড়ালের বাচ্চা জন্ম দিতে যাব? পেছন থেকে ভেসে আসা কৃতিকের অযাচিত বাক্যে অরু প্রত্যয় দুজনই বোকা বনে গেল। অরু মুখে ভেঙচি কেটে মিনমিনিয়ে বলল, আপনার বাচ্চা কেউ বলবেও না। হাহ, ভালোবাসার দরদ বলতে কিছু আছে নাকি হৃদয়? থাকলে আমাকে আর ডোরাকে অমর মাঝরাতে বাইরে বের করে দিতে পারতেন না? ওর ভাবনার মাঝেই কৃতিক ওদের কাছে এগিয়ে এসে আইপ্যাডটা অরুর দিকে এগিয়ে দিয়ে বলল, অরু, এটা নিয়ে ভিতরে যা, আমার প্রত্যয়ের সাথে কিছু পার্সোনাল কথা আছে।
অরু ঠোঁট উল্টে ভেতরে যেতে আইপ্যাডটা খুলে দেখতে লাগলো। আর প্রথমেই যেটা সামনে আসলো সেটা অডিও বুক, হান্টিং এডলিন। বইয়ের নামটা দেখেই চোখ মুখ কুঁচকে গেল অরুর। মিনমিনিয়ে বলল, উনি হান্টিং অ্যাডলিনের মতো ডার্ক রোমান্টিক বই পড়েন? ইউ, তার মানে কি উনিও ওইসব বেপরোয়া হিরোদের মতো অতিরিক্ত রোমান্টিক? হায় হায়, ওনাকে সামলাতে তো ওনার বইয়ের 12টা 13টা বেজে যাবে। পরক্ষণেই নিজের মাথায় নিজেই চাটি মেরে দাঁত দিয়ে জিভ কেটে অরু বলে, ছি, কী সব ভাবছি আমি, তওবা তওবা। ইউনিভার্সিটিতে আজ 100 ইয়ার সেরিমনি, মানে শতবর্ষ পূর্তি উদযাপন হচ্ছে। আজ কোনো ডিপার্টমেন্টেরই কোনো ক্লাস নেই। সব কিছু জানাই ছিল অরুর, তবুও এক বুক আশা নিয়ে ভার্সিটিতে এসেছিল। আকাঙ্ক্ষা একটাই, নিখিল ভাইয়ের একটা নজর দেখা পাওয়া, ঠিক আগের মতোই। কিন্তু সেটা আর হয়নি। সিনিয়রদের কাছ থেকে খোঁজ নিয়ে জানতে পেরেছে নিখিল ভাই আজ আর ভার্সিটিতে আসেনি বললে ভুল হবে, আসতে পারেনি। গতকাল সব রিপোর্ট নষ্ট হয়ে যাওয়ায় আজ আবারও সেগুলো নতুন করে রেডি করতে হচ্ছে তাকে, নয়তো সামনের সেমিস্টারে পুরো দমে ফেল। অরু অসহায়ের মতো মনমরা হয়ে বলল, নিখিল ভাইয়ের মতো ভালো মানুষের সাথে এমন খারাপ কাজটা কে করলো? সে যাই হোক, নিখিল ভাই যেহেতু আসেনি, অরু চিন্তা করলো ও বাড়িতে ফিরে যাবে। কাল সারা রাত বাইরে বের করে রেখেছে কৃতিক ওকে, তাই ঘুমটাও চোখে তাজা। না ঘুমানোর দরুন কেমন ঝিমুনি চলে আসছে দু চোখে, চারিদিক ঝাপসা লাগছে। মনে হচ্ছে এই বুঝি পড়ে যাব মাথা ঘুরে। অরু আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলো না, হাঁটা ধরলো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তবে 2 কদম এগোতেই পথ আটকায় সায়নী। ওর হাতটা শক্ত করে ধরে উচ্ছ্বাসিত মুখে বলে, এই অরু, কোথায় যাচ্ছ? গ্যালারিতে বাস্কেটবল খেলা হচ্ছে, বিশাল টুর্নামেন্ট, তাড়াতাড়ি চলো। যদিও অরুর এসবে বিন্দু পরিমাণ আগ্রহ নেই, তবুও অগত্যায় যেতে হলো সায়নীর সাথে। যেতে যেতে সায়নী জানালো, সবাই এই ম্যাচ দেখার জন্য গত 1 মাস ধরে বসে আছে, আর তুমি বাড়ি যাচ্ছ? এই ভার্সিটির প্রাক্তন ছাত্র ভার্সেস পাশের ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্ররা। সায়নীর উচ্ছ্বাসে জোয়ার দিতে অরু নরম সুরে বলল, ও তাই নাকি? গোলাকার বিশাল গ্যালারিতে গিয়ে সায়নী সিটে বসতে বসতে বলল, তার চেয়ে বড় কথা কি জানো? জেকে স্যারও এই ভার্সিটির সিনিয়র ছিলেন, আর স্যারও আজ ম্যাচে খেলবেন। তৎক্ষণাৎ সায়নীর দিক থেকে চোখ সরিয়ে সামনে চাইল অরু। দেখতে পেল শুধু কৃতিক একা নয়, সায়র আর অর্ণবও আছে। তাছাড়া ওদের পাশের গ্যালারিতেই বসে বসে নিজের প্রিয় বন্ধুদের চেয়ার আপ করে যাচ্ছে এলিশা, সাথে ক্যাথলিনও। চেনা পরিচিত সবাইকে এক ঝলক দেখে নিয়ে অরু মনে মনে বলল, তার মানে ওনারা সবাই এই ভার্সিটিরই প্রাক্তন শিক্ষার্থী। ওরও কি ভাবছো? খেলা শুরু হয়ে গিয়েছে তো। সায়নীর কথায় এবার সত্যি সত্যি খেলা দেখায় মন দিল অরু। তখন খেলার প্রথম হাফ শেষ হয়েছে মাত্র। সবার মুখেই বিজয়ের হাসি লেগে আছে, কারণ প্রথম হাফেই বাজিমাত করে দিয়েছে কৃতিকেরা। প্রতিপক্ষ টিম বাকি অর্ধেক সময়ে এই রেকর্ড ভাঙতে পারবে কিনা সন্দেহ। এখন 10 মিনিটের বিরতি পেয়ে সবাই যে যার মতো 1 নম্বর 2 নম্বর সারতে চলে গেল। কেউ কেউ গিয়ে দাঁড়ালো টিমের মানুষের কাছে। বাকি অর্ধেক খেলার জন্য পরামর্শেরও তো একটা ব্যাপার আছে। শুধুমাত্র কৃতিক সবাইকে ছাড়িয়ে উঠে এলো জনসমাগমপূর্ণ গ্যালারি। কৃতিক গ্যালারিতে উঠতেই সবাই একযোগে চিল্লিয়ে উঠল। তবে কোনো কিছু শোনা কিংবা দেখার চেষ্টা না করেই ও সোজা গিয়ে বসে পড়ল অরুর পাশে। অতঃপর এক টান দিয়ে অরুর গলায় পেঁচানো স্কার্ফটা টেনে নিয়ে তোয়ালের মতো করে নিজের চুল আর কপালের ঘাম মুছতে লাগলো নির্বিঘ্নে। বিস্ময়ে বিপর্যয়ে হাঁ হয়ে আছে পুরো গ্যালারি ভর্তি মানুষ। যেন এখানে কোনো বাস্কেটবল ম্যাচ না, বরং রোমান্টিক সিনেমার শুটিং হচ্ছে। অর্ণব, সায়র ওরাও খানিকটা অবাক। সায়র যতটুকু জানে মেয়েটা কৃতিকের 2 চোখের বিষ। তাহলে গ্যালারি ভর্তি মানুষের সামনে কৃতিক এসব করছেটা কি? ওদিকে অরু পারছে না লজ্জায় মাটির সাথে মিশে যেতে। মানে সকলের ক্রাশ বয় রাইডার জেকে স্যার এই মুহূর্তে পুরো ক্যাম্পাসের সামনে ওর শরীরের ওড়না দিয়ে নিজের মুখমণ্ডলের ঘাম মুছছে। এমন কাহিনীতে
চারিদিকের জোড়া জোড়া চোখের দিকে তাকিয়ে অরুর আর্তনাদ করে বলতে ইচ্ছে করলো, বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না। ওই লোকটা পাগল, মাথায় সমস্যা আছে, তাই তো হুটহাট এমন করে আমাকে ফাঁসায়। ওর ভেতরের কান্নাকাটিকে দু পয়সা পাত্তা না দিয়ে গমগমে আওয়াজে কৃতিক বলে। পানি দে। অরু এদিক ওদিক তাকিয়ে বলল, আমারটা খাবেন? এখানে আর কেউ আছে? অরু দ্রুত এদিক ওদিক না সূচক মাথা নাড়িয়ে ব্যাগ থেকে বের করে মাম পটটা এগিয়ে দেয়। কৃতিক এক নিঃশ্বাসে পুরোটা পানি শেষ করে আবারও নেমে যায় গ্যালারি থেকে। কৃতিক চলে গেলে অরু নিজের ওড়নাটা ঠিকঠাক করতে ব্যস্ত হয়ে পড়ে। ওড়নার একাংশ কৃতিকের ঘামে ভিজে আছে। সেখান থেকে খুব সুন্দর একটা চন্দন কাঠ জাতীয় ঘ্রাণ আসছে। ঘ্রাণটা কিসের ভালোভাবে বোঝার জন্য অরু ওড়নাতে নাক ছোয়ালো। হ্যাঁ, যা ভেবেছিল তাই। স্যান্ডালউড পারফিউমের একটা মাতাল করা সুবাস। গন্ধটা নাকে লাগতেই অজানা শিহরণে শরীর ছেয়ে গেল অরুর। তখনই অপর পাশ থেকে কর্কশ আওয়াজ ভেসে এলো সায়নীর। তুমি জেকে স্যারকে চেনো? না, মানে হ্যাঁ। অরু চোরের মতো মুখ কাচুমাচু করছে দেখে সায়নী বলল, কি না মানে হ্যাঁ মানে কি করছো? চিনে থাকলে বলো। অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলে, মানে উনি আমার ভাই হয়, মানে স্টেপ ব্রাদার। সায়নী বোধহয় অরুর জবাবে খুশি হলো, তাই ওর হাত জড়িয়ে ধরে বলল, ইটস ওকে ওরো, আগে বলবে না কথা। আমি আরো ভাবলাম কি নাকি। খাওয়া দাওয়া হই হুল্লোড়ে সারা দিনটা ভালোই চলে গিয়েছে। সবার সাথে অরুরও আজ বেশ ভালোই আনন্দ করেছে। এতগুলো দিন পর আজকেই প্রথম অরুর মনে হয়েছে যে ও আসলেই ইউনিভার্সিটিতে পড়ে। তবে বিপত্তি ঘটেছে বিকেল নাগাদ। ক্যাম্পাসে রাতে কনসার্ট আর পার্টি থাকলেও অরু সেসবে একদম অভ্যস্ত না। তাই ও সায়নীকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। অরু শুধু একা নয়, অনেকেই যাচ্ছে আসছে। করিডোরে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। তাই ও ঠিক করলো বাইরের দিক থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে যাবে। কিন্তু হঠাৎই ওর মনে হলো ও ভিড়ের মাঝে নিখিল ভাইকে দেখলো। নিখিলকে দেখা মাত্র অরু আনমনে বলল, আশ্চর্য, নিখিল ভাই সারাদিনে ভার্সিটি এলেন না, আর এখন এই সন্ধ্যাবেলা এলেন, আর সাথে ওটাকে। অরু দূর থেকে আরেকটু ভালোভাবে পরখ করে ওদেরকে দেখলো। হাজারো ভিড়ের মাঝে এক বিদেশিনীর কোমরে হাত রেখে তার সাথে হাসাহাসি করতে করতে এদিকে এগিয়ে আসছে নিখিল ভাই। দেখলে মনে হবে তারা জনম জনমের প্রেমিক যুগল। তবে এখন আর অরুর থেকে খুব বেশি দূরে নেই, ওরা বরং অনেক কাছে। হুট করেই তখন অরুর কি হলো কে জানে, চক্রাকার ঘুরতে থাকা বলয়ের মতোই ঘুরছিল ওর মাথাটা। চোখের সামনে সুবিশাল ক্যাম্পাসটাকে মনে হচ্ছিল মহাবিশ্বের সব থেকে অন্ধকারতম ব্ল্যাক হোল। ক্ষণিকের মধ্যে মানুষের গিজগিজ, হাসাহাসি, কথার বহর সবকিছু ছাপিয়ে কর্ণকুহরে বেজে উঠল ঝিন ধরা এক বিরক্তিকর আওয়াজ। আর তারপর হুট করেই মাথা ঘুরে ওখানেই অচেতন হয়ে পড়ল ক্লান্ত পরিশ্রান্ত বাঙালি মেয়ে অরু। দীঘল কালো নজর কাড়া ফ্রেঞ্চ বিনুনিটা তখন মাটি ছুঁই ছুঁই প্রায়। তবে মাটি আর ছুঁতে পারল না, তার আগেই ওকে শক্ত বাহুডোরে আবদ্ধ করে নিল নিখিল। জনসম্মুখে হুট করে এমন একটা ঘটনা ঘটে যাওয়ায় এই মুহূর্তে মোটামুটি ক্যাম্পাসের সবাই অরু আর নিখিলকে ঘিরে ধরেছে। সবার চোখের দৃষ্টি আবর্তিত হয়ে আছে অজানা কৌতূহল দ্বারা। সবার মুখে একটাই প্রশ্ন, কি হলো মেয়েটার? নিখিল যখন অরুকে কোলে তুলে কেবল দাঁড়িয়েছে, ঠিক সেই মুহূর্তে ভিড়ের মধ্যে থেকে কেউ বলে উঠল, ডোন্ট টাচ হার। ভেলভেট মেঘের ন্যায় স্মুথ কণ্ঠস্বর, তবে প্রতিটি শব্দতেই উপচে পড়ছে অগাধ কর্তৃত্ব, যেন ওর কোনো একান্ত প্রয়োজনীয় জিনিসকে অন্য কেউ হাত দিয়ে ছুঁয়েছে। অজ্ঞাত কণ্ঠস্বর শুনে ভিড়ের মাঝে উকি দিল নিখিল। তৎক্ষণাৎ এগিয়ে এসে শিকারী বাজ পাখির ন্যায় নিখিলের হাত থেকে ছো মেরে অরুকে নিয়ে গেল কৃতিক। নিখিল কিছু বুঝে উঠতে পারল না, তাই অবাক দৃষ্টিপাত করলো কৃতিকের পানে। তবে কৃতিকের দৃষ্টি ছিল গভীর আর অগ্নিস্ফুলিঙ্গের মতোই জলজলে, যেন চোখ দুটো দিয়েই ভস্ম করে দেবে নিখিলকে। কৃতিকের মুখের ওপর কথা বলা তো দূরে থাক, ওর চোখের দিকেই কয়েক সেকেন্ডের বেশি তাকিয়ে থাকতে পারল না নিখিল। অজান্তেই শুষ্ক ঢোক গিলে চোখ নামিয়ে নিল নিচে। ভার্সিটিতে ইমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য যে ক্লিনিক থাকে
তারই একটা কেবিনের ছোট্ট করিডোরে দাঁড়িয়েছে কৃতিক। পরনে কোনই অবধি হাতে গোটানো সফেদ শার্ট আর ব্ল্যাক ডেনিম। মাথার লম্বা চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে কপালে। ফর্সা মুখটা জিদের তোপে টকটকে লাল হয়ে আছে। এই মুহূর্তে ওকে উদ্ভ্রান্তের মতোই ছন্নছাড়া লাগছে। কৃতিক যখন করিডোরের দেয়ালে হেলান দিয়ে বুকের উপর দুহাত ভাঁজ করে নিষ্প্রভ চোখে কেবিনের দিকে তাকিয়েছিল, ঠিক তখনই হন্তদন্ত হয়ে ছুটে আসে সায়র। কৃতিকের মুখোমুখি দাঁড়িয়ে উদ্বিগ্ন হয়ে প্রশ্ন ছুড়ে বলল, কি হয়েছে অরুর? ঘুম আর খাওয়া দাওয়ার অনিয়মের জন্য প্রেশার ফল করে সেন্সলেস হয়ে গেছে। কৃতিকের নির্লিপ্ত জবাব। সায়র ওর দিকে তিরস্কার করে হাসল, তারপর তাচ্ছিল্যের ধ্বনিতে বলল, সিরিয়াসলি জেকে মাত্র এই কদিনে মেয়েটাকে টর্চার করে করে আধমরা বানিয়ে ফেললি। তোর অত্যাচারের মাত্রা এতই বেশি ছিল যে মেয়েটা ক্যাম্পাসের মধ্যে সেন্সলেস হয়ে গিয়েছে। ভাব তুই কতটা জঘন্য। আচ্ছা, এই পিচ্ছি মেয়েটার সাথে তোর কিসের এত শত্রুতা বলতো আমায়? তাছাড়া যেভাবেই হোক না কেন, ও তো তোর বোন নাকি? সায়র কথাটা বলতে বাকি। শক্ত থাবায় সায়রের কলারটা চেপে ধরতে দেরি হলো না কৃতিকের। বোন কথাটা শোনা মাত্রই দগ্ধ গলিত লাভা যেন হিড় হিড় করে ছড়িয়ে পড়ল কৃতিকের মাথার মধ্যে। ও করিডোরের বিপরীত দেয়ালে সায়রকে চেপে ধরে দাঁত দিয়ে দাঁত পিষে বলল, খবরদার সায়র, ওকে আমার বোন বলবে না। ও আমার বোন নয়। নিজ বোনের জায়গা ওর চেহারাটা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না। আমার কাছে পৃথিবীর সব থেকে ইম্পর্ট্যান্ট। ও আমার কি সেটা আমি নিজেও জানি না, তবে এটুকু জানি বাকিটা জীবন ওকে ছাড়া আমি তমনিতেও ভুলে যাব। সায়র চোখ বড় বড় করে অবাক দৃষ্টিতে তাকিয়েছে কৃতিকের বীভৎস মুখের পানে। ঠিক তখনই অন্য দিক থেকে আগমন ঘটে নিখিলের। কৃতিক এক পলক নিখিলের দিকে তাকিয়ে সায়রকে বলল, ওটাকে এক্ষুনি বিদায় কর। সায়র সামনের দিকে যাচ্ছে ঠিকই, তবে ওর মনে চলছে অন্য কিছু। আজ সায়র উপলব্ধি করলো ওর ধারণা সম্পূর্ণ ভুল। কৃতিক অরুকে সবচেয়ে বেশি অপছন্দ নয়, বরং উন্মাদের মতো পছন্দ করে। এই পছন্দকে কি নাম দেয়া যায়? শুধুই আসক্তি, নাকি সঙ্গীন প্রণয়াসক্তি? মেঘ আর কুয়াশার চাদরে ঢেকে আছে ধরণী। উদীয়মান সূর্যের নিয়ন আলোয় চারিপাশ একটু হলেও পরিষ্কার দেখাচ্ছে, নয়তো আজ মোটেই রৌদ্রোজ্জ্বল কোনো দিন নয়। স্বাভাবিক হাইওয়ে রাস্তার থেকেও কয়েক গুণ প্রশস্ত পিচ ঢালা কুচকুচে কালো রাস্তার মাঝ বরাবর এক নাগাড়ে সাদা রঙের ব্রোকেন লাইন রোড মার্কিং টানা। ঠিক তার দুই পাশে পাহারাদারের মতো মাথা উঁচিয়ে দাঁড়িয়েছে ছোট বড় সারি সারি ম্যাপল গাছ। ম্যাপল গাছের ছোট ছোট বিশেষ আকারের রঙিন পাতাগুলি যেন এক একটা শিল্পের নান্দনিক কারুকাজ। দেখলে মনে হবে রোদহীন মেঘে ঢাকা দিনে রাস্তার পাশের এই লাল কমলা ম্যাপল লিফগুলোই আলো ছড়াচ্ছে পুরো রাস্তা জুড়ে, ইভেন উইথ আউট এনি সিঙ্গেল প্যানি। পথচারীদের যাতায়াত সুবিধার্থে সুন্দর আকর্ষণীয় ম্যাপল গাছের অন্য পাশ দিয়ে চলে গিয়েছে আরও একখানা তকতকে সরু রাস্তা। সেই রাস্তা ধরেই পায়ে পায়ে এগোচ্ছে সায়নী আর অরু। চাশমিশ আর এক্সট্রোভার্ট সায়নী বরাবরের মতোই এক মনে কথার দোকান খুলে বসেছে। ওদিকে ওর একটা কথাও অরু ভালো মতো মন দিয়ে শুনছে কিনা সেটা বোধ করা দুষ্কর। সায়নীর কথা মন দিয়ে না শোনার অবশ্য যথাযথ কারণ আছে বই কি। ধবধবে শুভ্র রঙা চিকনকারি চুড়িদার, সেই সাথে গ্রে রঙের উলের পাতলা সোয়েটার পরে পুরো দমে বাঙালি সেজে ঘুরে বেড়াচ্ছে অরু। ওদিকে সায়নীর পরনে স্কিনি জিন্সের সাথে ভারী কালো কোট। আজ রবিবার, মানে উইকেন্ড। এই মেঘলা শীতল উইকেন্ডের সকালবেলা কমফোর্টার মুড়ি দিয়ে কেবলই এপাশ থেকে ওপাশ ঘুরে শুয়েছিল অরু। তখনই শুরু হয় সায়নীর একের পর এক কল। যেহেতু অরুর মোবাইলটা কৃতিক ভেঙে ফেলেছে, তাই অনুর নাম্বারে আপাতত কলের ঝড় তুলে ফেলেছে সায়নী। শেষমেশ না পেরে বিদেশি আদলের একমাত্র বাঙালি বান্ধবীর কথা রাখতেই সকাল সকাল ক্যাম্পাসে চলে এসেছে অরু। সায়নীর আর্জি একটাই, আজ বাইক রেসিং ক্লাবে রাইডিং কম্পিটিশন আছে, যে কেউ থাকবে সেখানে। আর সায়নী অরুকে সাথে করে সেখানে নিয়ে তবেই যাবে। প্রথমে একটু গাইগুই করলেও পরক্ষণে ক্যাম্পাসে এসে সায়নীর কথা রক্ষার সার্থকতাটা ধরতে পেরেছে অরু। মনে মনে অনেকটা খুশিও হয়েছে সায়নীর প্রতি। তার কারণ সকাল সকাল ক্যাম্পাসের গেটে দর্শন মিলেছে পছন্দের শ্যাম পুরুষের।
অরুই নিখিলকে আগে দেখেছে, তবে কথা বলার সাহস পায়নি। কিন্তু নিখিল যখন অরুকে দেখল, তৎক্ষণাৎ হাঁক পেড়ে নাম ধরে ডেকে উঠল সে। এই যে আরোরা। অরুকে আর পায় কে? দ্রুত পিছন ঘরে সামনে গিয়ে দাঁড়ালো নিখিল ভাইয়ের। অরু কাছে আসতেই নিখিল শুধালো, আরোরা, তুমি ঠিক আছো? না মানে কালকে ওভাবে। কালকের কথা মনে পড়তেই ওর দৃশ্যপটে ভেসে ওঠে নিখিল ভাই আর সেই বিদেশিনীর একান্ত ব্যক্তিগত উপচে পড়া হাসি খুশি মুহূর্তের ঘটনা। কেন এত হাসছিল ওরা দুজন? আর মেয়েটাই বা কে? নিখিল ভাইয়ের বন্ধু? শুধুই কি বন্ধু? অপার্থিব কিছু অপরিপক্ক প্রশ্ন আর কিছু অনাকাঙ্ক্ষিত মুহূর্তের কথা মাথায় কড়া নাড়ছে বারংবার, যার দরুন অরুর হাস্যোজ্জ্বল মুখটা চুপসে এইটুকুনি হয়ে গেল মুহূর্তেই। নিখিল ভাইয়ের এতটা আগ্রহী প্রশ্নের জবাবটাও আর মুখ ফুটে দেওয়ার ইচ্ছে জাগলো না মনে। কিন্তু নিখিলের পরবর্তী পদক্ষেপের জন্য তখন একটুও প্রস্তুত ছিল না অরু। ও ভাবেনি এরপর নিখিল যেটা বলবে তাতে ওর এসব অযাচিত ছেলে মানুষই দুশ্চিন্তা হাওয়ায় মিলিয়ে যাবে ক্ষণিকের মাঝে। তবে কথায় আছে না, বাস্তবের চেয়ে ভাবনারা এক ধাপ পিছিয়ে থাকে। সে সময় তাই হলো। অরু কথার কোনো জবাব দিচ্ছে না দেখে নিখিল আগ বাড়িয়েই বলল, নেক্সট উইকেন্ডও আমাদের ব্যাচে একটা ছোটোখাটো রিচার্জ টিম যাবে পাহাড়ে। বেশি দূরে নয়, কাছে একদিনের ট্যুর। ফ্রিতে অ্যাডভেঞ্চার আর ঘোরাঘুরির সুযোগটা কেউ মিস করতে চাচ্ছে না, তাই অনেক জুনিয়ররাও যাবে। তুমিও চাইলে যেতে পারো, আমি ব্যবস্থা করে দেবো। লাজুক অরু ঠাস করে বলে দিতে পারলো না যে হ্যাঁ হ্যাঁ নিখিল ভাই, আমিও যেতে চাই আপনার সাথে। তার বদলে ছোট্ট করে হুম শব্দটা উচ্চারণ করে শুধু একপাশে মাথা কাত করে সম্মতি জানালো। অরুর সম্মতি জানাতে যতক্ষণ তার পাড়ার এক দণ্ড দাঁড়ালো নিখিল। প্রচণ্ড বেগে এক প্রকার তাড়া দেখিয়ে তৎক্ষণাৎ জায়গা ত্যাগ করলো সে। সেই তখন থেকে জেকে স্যারের গুণগান করে যাচ্ছে সায়নী। মাঝে মধ্যে নিজের কথার সামিল করতে দু একবার অরুকেও বলছে। তাই না বলো? অরু সায়নীর কথা মতো হুম হা করছে ঠিকই, তবে ওর মনে চলছে অন্য কিছু। সেটাও অন্য কাউকে নয়, স্বয়ং কৃতিককে নিয়ে। ও ভাবছে ট্যুরের কথাটা আপা জানলে যেমন তেমন বকাঝকা করে হলেও শেষমেশ যেতে দিবে, রাজি হবে। কিন্তু কৃতিক, এই ঘাড় তাড়া লোকটা জীবনেও রাজি হবে না। উল্টে এমনভাবে চোখ রাঙাবে যে ভয়ে অরুর ছোট্ট হৃৎপিণ্ডটা ওখানেই কাজ করা বন্ধ করে দেবে। তাহলে সাত করে নিখিল ভাইকে যে আশ্বাস দিয়ে এলো তার কি হবে? এই অরু, শুনতে পাচ্ছ আমার কথা? হুট করে সায়নীর কনুইয়ের গুতোয় সম্বিত ফিরে পেল অরু। ও কাঠেল পুতুলের ন্যায় উপর নিচ হাঁ-সূচক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, শুনছি, বলো বলো, তারপর? সায়নী ভুরুকুচকে বিরক্তিভাব প্রকাশ করে বলে, কিসের তারপর? দেখো আমরা চলে এসেছি, অলরেডি রেসিং শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি এসো। রাস্তার দুধারে থ্রিলিং প্রিয় মানুষদের শয়ে শয়ে ভিড়। সেই গাদাগাদি আর ভিড়ের ফাঁক গলিয়ে ওরা দুজনও জায়গা করে নিল রাস্তার এক কোণে। ওরা যতক্ষণে এসেছে ততক্ষণে বাইকাররা ইতিমধ্যে প্রতিযোগিতায় ব্যস্ত। অডিয়েন্সদের পাশে এসে দাঁড়াতে দাঁড়াতে অরু শুনতে পেল জেকে নামের উচ্ছ্বাস। তার মানে সায়নী শুধু একা নয়, এরাও রাইডার জেকের ভক্ত। আচ্ছা, এরা কেন এত পাগল কৃতিকের জন্য? এরা কি আদৌ জানে কৃতিক কতটা নির্দয়? কৃতিক মোটেই এই জনপ্রিয়তা ডিজার্ভ করে না। চারিদিকে জেকের জয় জয়কার শুনে এসব উল্টাপাল্টা কথাই ভাবছিল অরু। তখনই সায়নী আবারও অরুকে ডেকে বলে, ও মাই গড, ও মাই গড, দেখো দেখো, এগেইন চ্যাম্পিয়ন। অরুও এবার সচকিত হয়ে বাইকগুলোর দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। সকালের উড়ন্ত পেঁজা তুলোর মতো শুভ্র মেঘ এতক্ষণে কালো মেঘে পরিণত হয়েছে। চারিদিকে মেঘ ভেজা দমকা হাওয়া আর ঝিরিঝিরি বৃষ্টিতেই বাইক রাইডিং এর শেষ রাউন্ড শেষ হয়েছে মাত্র। রেসিং এর মেইন পয়েন্ট ওদের দিকে খানিকটা দূরে হবার কারণে চোখ উঁচিয়ে দেখতে হয় সেখানটা। তবে এতটা দূর থেকেও স্টান্ট করানো বাইকগুলোর মধ্যে সারির প্রথম বাইকটাতে বসা ব্ল্যাক লেদার জ্যাকেট আর ব্ল্যাক হেলমেট পরিহিত বাইকারটাই যে কৃতিক সেটা বুঝতে বাকি নেই অরুণ। কারণ জেকের বডি স্ট্রাকচার সবার থেকে আলাদা। কাল্পনিক গ্রিক গডের বাস্তব চিত্র বলা চলে। এক ঝলকে দেখলে মনে হবে
উপরওয়ালার শখের কারুকাজ এই জায়ান কৃতিক নামক সুদর্শন পুরুষটা। তবে কৃতিকের সৌন্দর্য নিয়ে অরুর এসব অগভীর ভাবনা বেশিক্ষণ স্থায়ী হলো না। তার আগেই চোখের সামনে দৃশ্যমান হলো এক অপ্রীতিকর নিন্দনীয় ঘটনা। অরুদের থেকে বেশ অনেকটা দূরে রাস্তার ঠিক মাঝখানে ফেলে অন্য এক প্রতিযোগীকে হক স্টিক দিয়ে ইচ্ছে মতো মারছে কৃতিক। ওর মারের গতিবেগ এতটাই বেশি যে লোকটা উঠে দাঁড়ানোর সুযোগটুকু পর্যন্ত পাচ্ছে না। ঠিক এভাবে মারার কারণ কি? ঝিরিঝিরি বৃষ্টি ইতিমধ্যে মুষল বারিধারায় রূপ নিয়েছে। আশেপাশের জটলা পাকানো ভিড় ছাড়িয়ে অনেকেই জায়গা করে নিয়েছে কোনো না কোনো শুকনো ছাউনি অথবা ছাতার নিচে। তবে অরুর আপাতত বৃষ্টিতে খেয়াল নেই, আর না আছে কৃতিকের। ঝুম বৃষ্টিতে কথা শোনার জো নেই মোটে। তবুও অরুকে উদ্দেশ্য করে সায়নী চেঁচিয়ে বলল, ওরও দ্রুত চলো, ভিজে যাচ্ছি। কোন একটা ছাউনি খুঁজে তার নিচে গিয়ে দাঁড়াই। অরুর কান অবধি সে কথা পৌঁছালো কিনা সন্দেহ। আর না তো ও কোনো ছাউনির নিচে গিয়ে আশ্রয় নিল, বরং ঝুম বৃষ্টির মাঝেই দ্রুত এগিয়ে গেল সামনের প্রশস্ত রাস্তার দিকে। এগিয়ে যেতে শুনতে পেল অনেকেই বলাবলি করছে জ্যাকসন নামক বাইকারটা জেকের মায়ের নাম করে কিছু একটা বাজে গালি দিয়েছে, আর তাই লোকটা সেই ছোট্ট একটা গালি দেওয়ার মাসুল চোকাচ্ছে গত আধ ঘন্টা যাবৎ এক নাগাড়ে হকি স্টিকের মার খেয়ে। আশ্চর্যের বিষয় হলো কেউ কৃতিককে থামাচ্ছে না পর্যন্ত। এইসব দৃশ্য কি এদেশের মানুষের কাছে এতটাই স্বাভাবিক আর উপভোগ্য? দয়া মায়াহীন নির্দয় আমেরিকান। নিজের আক্রোশ দমিয়ে রেখে মনে মনে কথাটা ছাড়ল অরু। ওদিকে নিজের সর্বশক্তি প্রয়োগ করে জ্যাকসনের শরীরে একের পর এক হকি স্টিক ভাঙছে কৃতিক। মারতে মারতে ওর নিজ হাতের অবস্থাও বেগতিক, কিন্তু সেই সবে বিন্দুমাত্র নজর নেই ওর। আপাতত নিজের দমিয়ে রাখা জেদ আর তপ্ত মস্তিষ্কের বহিঃপ্রকাশ ঘটাতে ব্যস্ত ও। কেন যেন মনে হচ্ছে এই মারটা জ্যাকসনের বহুদিনের পাওনা। রেসিং ক্লাবে কৃতিককে টেক্কা দেবার মতো রাইডার যদি কেউ থেকে থাকে সেটা জ্যাকসন। রাইডিং স্ট্যান্ডিং সব কিছুতেই বেশ পারদর্শী জ্যাকসন। তবে এ যাবৎ কোনো ম্যাচেই জেকেকে হারাতে না পারার জিদটা ভেতরে ভেতরে ওর রয়েই গিয়েছে বরাবর। সামনাসামনি বুঝতে না দিলেও নিজে দেশের রেসিং ক্লাবে ফরেইনার একটা ছেলের এতটা জনপ্রিয়তা জ্যাকসন মোটেই সহ্য করতে পারত না। সেই জের ধরেই পেছনে পেছনে কোনো কৌশলে বিভিন্নভাবে কৃতিকের ক্ষতি করার ফোন দিয়ে এঁটেছে বহুবার। তবে একটা স্ট্রং বন্ধু মহল আর কৃতিকের সুকৌশলী বুদ্ধিদীপ্ত মস্তিষ্কের কাছে সেগুলো বরাবরই ফেল করে গেছে। কৃতিক ভালোভাবেই জানতো কাজগুলো কে করছে বা কার দ্বারা ঘটছে, তবে এসব খুব একটা গায়ে লাগাতো নাও, বরং পিঠ পিছনেই দিয়ে যেত একের পর কৌশলী দাবার চাল। কারণ কৃতিকের কাছে ওর করা ফন্দিগুলো হাস্যকর ঠেকত বরাবরই, সেই সাথে মারাত্মক ইন্টারেস্টিংও মনে হতো। কারণ কৃতিক, অর্ণব, এলিসা আর সায়র এর থেকেও বড় বড় দাবার চাল চেলে অভ্যস্ত। তবে আজ এই মুহূর্তে জ্যাকসন অস্ফুটে যেই শব্দটা উচ্চারণ করেছে তার মূল্য তো কৃতিক ওকে হাড়ে হাড়ে বুঝিয়েই ছাড়বে। আজ মনটা বেশ ফুরফুরে ছিল কৃতিকের। ওই জন্যই তো ক্লাবের কল পাওয়ার সঙ্গে সঙ্গে চলে এসেছিল জোশ একটা রাইড করতে। সবার উচ্ছ্বাসে জোয়ার দিতে বাইক রাইডও করেছিল প্রায় 200 কিলোমিটারের আঁকাবাঁকা অমসৃণ রাস্তা, এবং শেষমেশ প্রতিবারের মতো আজও চ্যাম্পিয়ন তকমাটাও ওর গায়ে লেগেছিল। সবকিছু স্বাভাবিক, কৃতিকের মুডও ঠিকঠাক। তখনই ব্যর্থতা হঠাতে জ্যাকসনের মুখ ফুটে বেরিয়ে আসে অনাকাঙ্ক্ষিত দুটো শব্দ, মা ফাকিং বাস্টার্ড। জ্যাকসন নিজেও বুঝতে পারেনি যে কৃতিক কথাটা শুনে ফেলবে। তবে ওর ব্যাড লাক, কৃতিক কথাটা স্পষ্টভাবে শুনতে পায়। ব্যাস, তৎক্ষণাৎ ক্লাবের মধ্যে থেকে হকি স্টিক এনে উইদাউট এনি ওয়ার্নিং ওকে ইচ্ছে মতো মারতে শুরু করে কৃতিক। না নিজে মুখ দিয়ে কোনো একটা শব্দ বের করছে, আর না জ্যাকসনকে করতে দিয়েছে। একে একে ওর পিঠে ভেঙেছে 4খানা সরু ধাঁচের মজবুত কাঠের হকি স্টিক। তবুও যেন মস্তিষ্কটা শান্ত হবার নাম নিচ্ছে না মোটেই। তবে ওর অশান্ত মস্তিষ্ক খুব বেশিক্ষণ আর অশান্ত রইল না। বেশ খানিকটা পরেই চলমান উত্তপ্ত রাগের বহিঃপ্রকাশে খুব বড়সড় একটা বাধাপ্রাপ্ত হলো কৃতিক। খুব পরিচিত আর আপন একটা ঋণ ঋণে মায়াভরা কণ্ঠস্বর ভেসে এলো কৃতিকের 2 কর্ণকুহরে।
ওর আক্রমণাত্মক পেশিবহুল বাহুটা 2 হাত দিয়ে আগলে ধরে উদ্বিগ্ন হয়ে অরু বলল, কি করছেন? মেরে ফেলবেন নাকি লোকটাকে? কৃতিক তড়িৎ গতিতে ঘুরে তাকালো। কেবল পরিচিত নয়, শুধু আপনও নয়, বক্ষ পিঞ্জনের গহীনে লুকিয়ে রাখা আকাশসম অনুভূতির ছড়াছড়ি আর অজানা বেসামাল উন্মাদনা। যে মেয়েটাকে নিয়ে বয়স, সম্পর্ক সব কিছুর মাথা খেয়ে বছর 30-এর হৃদয়টা যার অনুপস্থিতিতে আনচান করে, যাকে দেখলে সবার অগোচরে অবাধ্য অপ্রতিরোধ্য ইচ্ছেরা মাথা চাড়া দিয়ে ওঠে বারংবার, এখন এই মুহূর্তে সেই পিচ্চি অষ্টাদশীকে দেখেই মস্তিষ্কে হলহলিয়ে বইতে থাকা জ্বলন্ত আগ্নেয়গিরির লাভাটা মুহূর্তে দপ করে নিভে গেল জায়ান কৃতিকের। ধরণীতে ঝুম বৃষ্টি তখনও একই গতিতে বহমান। অরুর চোখ, নাক, ঠোঁট সবকিছু চুয়ে চুয়ে গড়িয়ে যাচ্ছে বৃষ্টি কণারা। সফেদ রঙা চুড়িদারটা ভিজে একাকার। ঠান্ডার তোপে তীর তীর করে কাঁপছে সরু চিবুক আর গোলাপি রঙা ওষ্ঠধর। বৃষ্টি ভেজা অরুকে দেখে কয়েক মুহূর্তের জন্য থমকে গেল কৃতিক। সব ছেড়ে ছুড়ে হুট করেই রাগ হতে লাগলো বহমান বৃষ্টি কণাদের উপর, যেগুলো ও আজ পর্যন্ত ছুঁয়ে দেখতে পারল না। সেগুলো কিনা বৃষ্টি কণারা এত সহজে ছুঁয়ে দিচ্ছে। আশ্চর্য। বৃষ্টির সাথে কৃতিকের ক্রোধ বেশিক্ষণ টিকল না বইকি, কারণ তার আগেই অরু আবারও কথা ছুড়ল ওর পানে। কেন এভাবে মারছেন ওনাকে? আপনার দয়া মায়া নেই? অরুর কথায় কৃতিক পিছনে ঘুরল, দেখল একটা বিশ্রী কপট হাসি ঝুলিয়ে অরুর দিকে তাকিয়ে আছে জ্যাকসন। জ্যাকসনের হাসিটা চোখে পড়তেই এতক্ষণের ভ্রম ছুটে গেল কৃতিকের। ও তৎক্ষণাৎ ক্ষিপ্র দৃষ্টি নিক্ষেপ করলো অরুর দিকে, যেন চোখ দিয়েই ঝলসে দেবে অরুকে। কৃতিকের অগ্নিমূর্তি দেখে অরু আড়ালে শুষ্ক ঢোক গিলে থেমে গেল। কৃতিক চুয়াল শক্ত করে বলল, তুই এখানে কি করছিস? কে নিয়ে এসেছে তোকে? কৃতিকের কপাল জুড়ে হাজারো চিন্তার ভাঁজ। অরু এবার পুরোপুরি নিশ্চুপ। মানবতা দেখাতে গিয়ে যে নিজেই ফেঁসে গিয়েছে এতক্ষণে তা বোধগম্য হলো ওর। কৃতিক কিছু একটা ভেবে ক্লাবের একজনকে দিয়ে একটা হেলমেট আনালো। তারপর ওটা অরুকে পরিয়ে বাইক স্টার্ট দিতে দিতে বলল। দ্রুত বাইকে ওঠ। অরু করুণ দৃষ্টিতে জ্যাকসনের দিকে তাকিয়ে মিনমিনিয়ে বলল, ওনাকে এভাবে ফেলে রেখে না, মানে যদি কিছু হয়ে যায়? ওর ব্যবস্থা প্রত্যয় করবে, আমি বলে দেবো, তুই ওঠ। বৃষ্টির মাঝেই চারিদিকে তাকিয়ে সবাইকে একবার পর্যবেক্ষণ করে নিল অরু। আশেপাশে যত মানুষ, যে যেখান থেকে পারছে ওদের দিকে তাকিয়ে আছে। সবাই নিশ্চয়ই অরুর উপর বেজায় চটে গিয়েছে, কিন্তু এই মুহূর্তে ওর হাতে কিছুই নেই। এখন কথা না শুনলে নির্ঘাত এখানে দাঁড়িয়েই কৃতিকের হাতে মার খেতে হবে। তাই অপারক অরু চুপচাপ উঠে পড়ে বাইকের ব্যাক সিটে মেয়েদের মতো করেই কাচুমাচু হয়ে বসেছে ও। তখনই নিজে হেলমেট পরতে পরতে কৃতিক বলে, ধরে বস। অরু খুব সংকোচে কৃতিকের জ্যাকেটটা একটু খামচে ধরে, কিন্তু বাইক তার জায়গা পরিবর্তন করতেই ও এক প্রকার হুমড়ি খেয়ে পড়ল কৃতিকের পিঠের ওপর। ধরে বসতে বলছে না? কৃতিকের ধমক খেয়ে এবার সত্যি ওর কাঁধে হাত রাখলো অরু। অরুর হাতের আর কানের ছোট্ট অলংকারগুলো থেকে রিনঝিন আওয়াজ হচ্ছে। খুব কাছাকাছি বসাতে সেই আওয়াজ সোজা গিয়ে কৃতিকের হৃদয়ে লাগছে। সেই সাথে অরুর বৃষ্টি ভেজা চুল আর শরীর থেকে ভেসে আসা মেয়েলি সুঘ্রাণে কেন যেন ওর দম বন্ধ হয়ে আসছে। ইচ্ছে করছে অরুকে একান্তে কাছে পেতে, খুব কাছে। যতটা কাছাকাছি এলে অরুর আর কৃতিকের মাঝে সেন্টিমিটার দূরত্ব ঘুচে যাবে, ঠিক ততটা। কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব নয়। আর না অরুকে এত কাছে বসিয়ে চুপচাপ বসে থাকা সম্ভব। তাই মনের মধ্যে একান্ত গোপনে বেড়ে ওঠা অবাধ্য বাসনাগুলোকে দূর করার উদ্দেশ্যে রাইড করতে করতেই নীরবতা ভাঙে কৃতিক। একটু আগের সেই গমগমে রাগী আওয়াজের পরিবর্তে নরম আওয়াজে অরুকে শুধায়, আচ্ছা ওরু, আমি যতগুলো বছর দূরে ছিলাম, তোর আমাকে মনে পড়েনি কখনো? কৃতিকের কথার পিঠে অরু কি উত্তর দেবে ঠিক বুঝে উঠতে পারল না। কারণ কৃতিক যখন দেশ ছাড়ে তখন অরু নিতান্তই বাচ্চা মেয়ে। কতই বা বয়স হবে, 10 কি 11? অরু নিশ্চুপ দেখে কৃতিক আবারও শুধায়, বাবার মৃত্যুতে যখন গিয়েছিলাম তুই আমাকে দেখেছিলি? এবার অরু সময় নষ্ট না করে উত্তর দিল, কি করে দেখব? আপনি তো বাড়িতে যাননি।
কৃতিক জবাবে একটু বাঁকা হেসে বলল, আমি কিন্তু তোকে দেখেছি, ঠিক আজকের মতো একটা সাদা ড্রেস পরেছিলে। তোর মা বাবার জন্য কাঁদছিল খুব, তুই আর অনু তার পাশেই দাঁড়িয়েছিলে। কৃতিকের কথায় অরুর চমকালো, কারণ ওর দেওয়া একটা বর্ণনাও ভুল নয়। অরুর জিজ্ঞেস করতে ইচ্ছে হলো, আপনি কি করে দেখলেন? কিন্তু ও জিজ্ঞেস করতে ভয় পাচ্ছে না আবার কৃতিক রেগে গিয়ে এই বৃষ্টির মাঝেই ওকে বাইক থেকে নামিয়ে দেয়। ওদিকে অন্তহীন কৌতূহলগুলো মাথার মধ্যে কিলবিল করছে অযথায়, তবুও জিজ্ঞেস করার সাহস নেই। কি বলতে কি বলবে, আবার রেগেমেগে আগুন হয়ে যাবে, তার থেকে চুপচাপ থাকাই শ্রেয়। অরুর কুলহীন ভাবনার মাঝেই মাঝ রাস্তায় বাইকের ব্রেক কষল কৃতিকের এহেন কাণ্ডে অরুর আত্মা শুকিয়ে কাঠ হয়ে এলো। মনে মনে ভাবছে, হে রে, চুপ থেকে ভুল করলাম নাকি আমি? এই ঝুম বৃষ্টিতে মাঝ রাস্তায় গেট আউট বলে নামিয়ে দিলে কোথায় যাব আমি? কি হলো, নাম? কাঁধ হালকা পেছনে ঘুরিয়ে বলে ওঠে কৃতিক। জবাবে অরু মুখ চোখ কালো করে বলল, না মানে এই বৃষ্টির মাঝে। অরু কথা শেষ করার আগেই কৃতিক বলে, হ্যাঁ, বৃষ্টির জন্যই তো, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, তার উপর এত ভিজলে জ্বর চলে আসবে নিশ্চিত। না না না, আমি ঠিক আছি। আমি তোর কথা বলিনি, আমার কথা বলেছে। এই বলে দ্রুত এগিয়ে গিয়ে একটা ক্যাফের করিডোরে গিয়ে আশ্রয় নিল কৃতিক। অরু পেছন পেছন যেতে যেতে ঠোঁট উল্টে মিনমিনিয়ে বলল, আমার কথা কেনই বা বলবেন? হ্যাঁ, নিজেকে ছাড়া আর কিছু বোঝেন নাকি আপনি, স্বার্থপর লোক? অরু এগিয়ে গিয়ে কৃতিকের পাশেই দাঁড়ালো। বৃষ্টি আর বাতাসের গতিবেগ এতই বেশি দেখলে মনে হবে দিন দুপুরে রীতিমতো ঝড় শুরু হয়ে গিয়েছে। কাচের দরজার ভেতরে ঝিমুতে থাকা স্টাফ ছাড়া পুরো এরিয়াটাই ফাঁকা পড়ে আছে। চারিদিকে চোখ বুলাতে বুলাতে অরুর চোখ পড়ল কৃতিকের হাতের দিকে। বৃষ্টি আর রক্ত একাকার হয়ে টুপ টুপ করে হাত দিয়ে ঝরে পড়ছে রক্ত ভেজা পানি। অরু সেদিকে তাকিয়ে ভ্রুকুটি করে মনে মনে বলল, আশ্চর্য, এই লোকের অনুভূতি শক্তি নেই নাকি? কতক্ষণ ধরে এভাবে রক্ত ঝরছে কে জানে। কিছু একটা ভেবে ব্যাগ থেকে নিজ হাতের নকশি কাজ করার শুকনো রুমালটা বের করে একটু সাহস করে কৃতিকের রক্তাক্ত হাতে বেঁধে দিল অরু। ব্যথা জায়গাতে একটু আরাম অনুভব হতেই নিজ হাতের দিকে চোখ দিল কৃতিক। দেখলো সুতোয় কাজ করা একটা মেয়েলি রুমাল ওর ক্ষতস্থানে খুব সাবধানে বেঁধে দিচ্ছে অরু। কৃতিক বাধা দিল না, এমনকি টু শব্দও উচ্চারণ করল না, বরং অরু নিজের কাজ শেষ করে উপরে মাথা তুলতেই চোখ রাখলো অরুর মায়াবী চোখ জোড়ায়। কৃতিকের চোখের ভাষা আপাতত পড়তে পারছে না অরু। কৃতিক রেগে গেল কিনা সেটাই আপাতত ভাবছে ও। কৃতিক ধীর গতিতে নিজের মাথাটা অরুর মুখের সামনে নিয়ে এলো, অনেকটা কাছে, যতটা কাছে এলে অরুর শরীরের মিষ্টি সুঘ্রাণটা কৃতিক খুব সহজে অনুভব করতে পারে। অরু ভয় পেয়ে একটু অস্পষ্ট সুরে বলল, রক্ত ঝরছিল, তাই ভাবলাম আপনার আনইজি লাগলে খুলে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। অরুর কথায় পাত্তা না দিয়ে চোখে একরাশ মাদকতা নিয়ে অরুর দু চোখে চোখ রেখে নিজের মুখটা অরুর কানের কাছে নিয়ে কৃতিক হাসকি স্বরে বলল, এত বেশি দুর্বল করে দিস না অরু, নয়তো ক্ষতিটা তোরই হবে। আমার হাত থেকে নিজেকে বাঁচাতে পারবি না, বিশ্বাস কর। আমি খুব করে চাইছি আজকে অন্তত আমার হাত থেকে বেঁচে যা তুই। কৃতিকের নেশাধরা কণ্ঠস্বর আর তপ্ত শ্বাস প্রশ্বাসের সাথে পাল্লা দিয়ে কাঁপছে অরু। কনকনে ঠান্ডার মাঝে হুট করেই কেমন গরম হয়ে উঠল শরীরটা। জীবনে প্রথম কোনো ছেলে এভাবে এতটা কাছাকাছি এসেছে অরুর, যার দরুন ভেতরে তোলপাড় হয়ে যাচ্ছে অজানা অনুভূতির দল। এই মুহূর্তে অরুর জন্য মেয়েলি অনুভূতিগুলো সামলানো বেশ মুশকিল, এক কথায় দুর্বিষহ। একটা নরম ভেজা অনুভূতি হৃদয় ছুঁয়ে যাচ্ছে বারংবার। এমন অনুভূতিগুলো আগে কখনোই হৃদয়ে অনুভব করেনি অরু। হুট করে কৃতিকের কাছ থেকেই কেন? কই নিখিল ভাই সামনে এলে তো এমনটা হয় না, তলপেটে হুটহাট প্রজাপতি উড়াউড়ি করে না। তাহলে জায়ান কৃতিকের মতো অপছন্দের লোকটার সান্নিধ্যে কেন এমন হয়? এটা তো ঠিক নয়, মোটেও ঠিক নয়। ওই নিস্তব্ধতা আর বেসামাল অনুভূতিগুলোকে মাথা থেকে ঠেলে সরিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আপনি কেন আমাকে মারতে যাবেন? কি করেছি আমি? কখন বললাম আমি তোকে মারবো? এই যে বললেন আপনার হাত থেকে নিজেকে বাঁচাতে পারবো না।
অরুর কথায় কৃতিকের ঠোঁটে খেলে গেল একটা চমৎকার বাঁকা হাসি। ও অরুর থেকে নিজের দূরত্ব খানিকটা বাড়িয়ে হুট করে অরুকে হাঁসকাটানে পিছনে ঘুরিয়ে দিল। তারপর একটানে ওর লম্বা চুল থেকে গার্ডারটা খুলে দিল নিজ হাতে। সঙ্গে সঙ্গে অরুর দীঘল কালো এক ঝাঁকা ভেজা চুল আছড়ে পড়ল সমস্ত পিঠে জুড়ে।